এবার রাজধানীর কল্যাণপুরে পুলিশের বিরুদ্ধে বিনা কারণে রিকশা চালককে গুলি করার অভিযোগ। পুলিশ বলছে এটি নিছকই অসতর্কতা। হামলায় অগ্নিদগ্ধ হয়ে চা দোকানদার বাবুল নিহতের ঘটনায় ডিএমপির তদন্ত প্রতিবেদন জমা। দায় রয়েছে পুলিশের, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পরিবারের। প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন। জাতিসংঘ প্যানেলে সদস্য হলেন শেখ হাসিনা। ঢাকায় আসার আমন্ত্রণ বান কি মুনকে। 2 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 3 লাখেরও বেশি শ্রমিক নেয়ার আশ্বাস কাতারের, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ঝুঁকিমুক্ত কাজের ব্যবস্থা করাই চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞ। এবং এসএ গেমসের তৃতীয় দিনে স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। ভারোত্তোলনে মাবিয়া আক্তার এবং 100 মিটার সুইমিংয়ে স্বর্ণ জিতলেন মাহফুজা খাতুন। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি রামিম হাসান। মিরপুরে চা দোকানি বাবুল মাতব্বরের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কল্যাণপুরে পুলিশের বিরুদ্ধে উঠল বিনা কারণে এক রিকশা চালককে গুলি করার অভিযোগ। রোববার সন্ধ্যায় এই ঘটনা রিকশা চালক সাজুর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের প্রায় অর্ধাংশ উড়িয়ে দেয়। ঘটনার পরে আহত সাজুকে ভর্তি করা হয় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে। আহত রাজু ও তার স্বজনেরা জানান, রোববার সন্ধ্যায় কল্যাণপুর পোড়াবস্তি সংলগ্ন বেলতলি মাঠে কয়েকজন বন্ধুসহ গল্প করার সময় হঠাৎ কয়েকজন পুলিশ সদস্য এসে সেখানে থেকে ধরে নিয়ে যায় রিকশা চালক সাজুকে। পরে তাকে পাশের একটি টিনের ঘরে নিয়ে মারধর শেষে শটগান দিয়ে পায়ে গুলি করে। কি কারণে পুলিশ এমনটি করলো সে বিষয়ে কিছুই জানেন না তারা। ঘটনার পর এলাকাবাসী পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখলে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে তাদের ছাড়িয়ে নিয়ে যায় বলে জানিয়েছেন এলাকাবাসী। এদিকে গুলির ঘটনা স্বীকার করলেও পুলিশ বলছে ইচ্ছে করে নয়, বরং অসতর্কতা বশতই ঘটনা ঘটেছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে না চাইলেও পুলিশের মিরপুর জোনের ডিসি কায়মুজ্জামান খান সময় সংবাদকে বলেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তিনটা পুলিশ আয়া কয় তুই কই তোরা কই দাওয়াস, আমি স্যার আমরা এই জায়গায় থাকি, কয় চল আমি কই যাবো আপনার লগে, কয় চল তোর লগে কথা আছে, কয় এক জিপের ভিতরে নিজে জিপা দিয়ে আম করে মাঠের দিকে নাম ধরছে নিজের মতন। পরে আমি কই দিকে স্যার আম করে কই নিতেছেন, আমরা তো কিছু করি না। আমার কয়ে শালার বেটা কথা কসকা কয়ে আমার নাকে মুখের ভিতরে স্যার আমার একটা গুজা মারছে, আমার টোটা বাইটা গেছে। তারপরে আমার ডানে আছে রে আওয়ামী লীগের অফিসে লয়ে গেছে মাঠে বসিতে নিয়ে আমার শালার বেটায় কোনায় বয়, আমি এটা বইনা দিকে স্যার আমার পাউডার এমনি ধরে এই জায়গায় নলটা গেছে, এই জায়গায় নলটা গেছে, আমি পাউ টান দিছি মতন পরে এই জায়গায় গুলি লাগছে স্যার। 7টা বাজে রিক্সা তো নাইছে আয়া করে ভাত খেয়ে মানে রাস্তায় গেছে আগুন ধরাইবো, ধরে তো হেন পুলিশে ধরে লয়ে গেছে বুঝছেন। রিক্সা চালাইছে ভাত টাত খাই বাইরেছে মতন এই পুলিশে বলে ডাক দিয়ে সিপার মধ্যে নিয়ে বলে মারধর করে বলে এবার বলে গুলি করছে পায়ের মধ্যে। এদিকে মিরপুরের শাহ আলী থানা এলাকায় পুলিশের হামলায় চা দোকানি বাবুল মাতব্বরের মৃত্যুর ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তবে প্রতিবেদনে কি আছে তদন্তের স্বার্থে পুলিশ তা জানাতে রাজি হয়নি। তবে একটি সূত্রে জানা গেছে বাবুলের মৃত্যুর ঘটনায় পুলিশের দায় রয়েছে, এমনটাই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নিহত বাবুলের পরিবারের সদস্যরা। মিরপুরের শাহ আলী থানা এলাকায় বুধবার রাতে পুলিশের হামলায় চলন্ত চুলা থেকে আগুন লেগে শরীরের 95 ভাগ পুড়ে যায় চা দোকানি বাবুলের। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বাবুল। এই ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সাময়িক বরখাস্ত করা হয় থানার 6 পুলিশ সদস্যকে। গঠন করা হয় 2টি তদন্ত কমিটি। এর মধ্যে ডিএমপি শৃঙ্খলা বিভাগের উপকমিশনারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয় রোববার। তবে তদন্তে কি উঠে এসেছে কিংবা প্রতিবেদনে কি সুপারিশ করা হয়েছে তা বলতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা। মিরপুরের শাহ আলী থানার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কেন্দ্রীয়ভাবে উপপুলিশ কমিশনার ডিসিপ্লিন জনাব টুটুল চক্রবর্তীকে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছিল। উনি আজকে তদন্ত শেষে তার রিপোর্ট দাখিল করেছেন এবং এই রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তীতে
আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নিহত বাবুলের বাসায় গিয়ে দেখা যায় নিম্ন আয়ের পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেননি এখনো। তবে 6 পুলিশ সদস্য প্রত্যাহার এবং তদন্ত প্রতিবেদন জমা পড়ায় কিছুটা স্বস্তির কথা জানান তারা। আমরা সুষ্ঠু বিচারই তো চাই, আমরা যেই জড়িত থাকুক। আমরা বারবার বলে আসতেছি যে আমার বাবার মৃত্যুর ঘটনায় যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেবে। বাবুল হত্যা মামলার বিচার দ্রুত শেষ করে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতি করার কথা স্বীকার করে পুরো দায় গ্রাফিক্স ডিজাইনারের উপর চাপালেন চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফ। এমনকি আগের দিন এই ঘটনাকে দলের প্রতিপক্ষ নেতাদের ষড়যন্ত্র বলেও দাবি করলেও আজ সংবাদ সম্মেলনে তা প্রত্যাহার করলেন তিনি। তবে আইনজীবীরা বলছেন ছবি বিকৃতির দায় থেকে কোনোভাবেই রেহাই পাবেন না এমপি লতিফ। এদিকে ছাত্রলীগ নেতাদের দায়ের করা মামলাটি গ্রহণ করে পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পরপর দুদিন দু মেজাজে সংবাদ সম্মেলন করলেন চট্টগ্রাম 11 আসনের আলোচিত সমালোচিত সংসদ সদস্য এম এ লতিফ। আগের দিনের সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতি করার দায় আওয়ামী লীগ নেতাদের উপর চাপালো রোববারের চিত্র পুরো ভিন্ন। এবার তিনি প্রতিকৃতির ডিজাইনার কবির হোসেন বাবুর উপর দায় চাপালেন। এমনকি আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পাশে রাখলেন সেই ডিজাইনার, পাশাপাশি প্রকাশনা প্রতিষ্ঠানের মালিককেও। আমি আপনাদেরকে পুনর্বার আহ্বান জানিয়েছি, আসলে এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল আমার কাজগুলো এই ব্যানারগুলো আনা এবং লাগানোর ব্যাপারে তাদেরকে আমি প্রতিকৃতি করার জন্য এটা ছোটর কারণে এটা ফেটে যাচ্ছে, যার কারণে তারা অল্টারনেট একটা পথ নিয়েছে। আসলে বিকৃতটা আমার মুহূর্তে মাথায় ছিল না, এই জন্য আমি অপরাধী আর নিজেকে আমি ছোট মনে করতেছি সবার কাছে, আর আমি এই জন্য ক্ষমাও চাচ্ছি। তবে এমপি লতিফ কিছুতেই দায় মুক্তি পাবেন না বলে জানান সরকারের অন্যতম শীর্ষ এই আইন কর্মকর্তা। ডিজাইনার উপর দায় চেপে উনি যে দায়িত্ব থেকে অথবা উনার যে অপরাধ থেকে উনি মুক্তি পাবেন সেটা সঠিক না। বরঞ্চ উনি এই সমস্ত কথাগুলো স্বীকার করে উনি যে অপরাধ করেছেন সেটাকে আরো করা হয়েছে, সলিড ফাউন্ডেশন আনা হয়েছে। এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতি করার দায়ে সংসদ সদস্য এম এ লতিফের বিচার চেয়ে রোববার নগরের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে বক্তব্য রেখেছেন, বঙ্গবন্ধুকে পাকিস্তানের বেশভূষায় রূপান্তরিত করা একই সূত্রে গাঁথা বলে দাবি নগর আওয়ামী লীগের এই নেতার। দল থেকে তাকে বহিষ্কার করতে হবে এবং দলের পার্লামেন্টারি বোর্ড বসে তার বিরুদ্ধে বাংলাদেশের সংসদে থাকারও তার কোনো অধিকার নাই, এবং তাকে অবশ্যই দেশের প্রচলিত যে আইন আছে আইন মোতাবেক বঙ্গবন্ধুর ছবি বিকৃতি উপস্থাপনের জন্য বিচার করে দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দিতে হবে। গত 30 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানের সংসদ সদস্য এম এ লতিফের অবয়বে বঙ্গবন্ধুর মুখমণ্ডল বসিয়ে তৈরি করা প্রতিকৃতি লাগানো হয়। এই ঘটনায় সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে 1000 কোটি টাকার মানহানি মামলাও দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নুহু আলম লেলিন বলেছেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি যেখানে সেখানে অপব্যবহার রোধে সুস্পষ্ট দলীয় নির্দেশনা আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যত্রতত্র অপব্যবহার করলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে এই ধরনের ভুল না হওয়াই বাঞ্ছনীয়, সতর্ক থাকা বাঞ্ছনীয়, এবং এটার ফলে কিছু ক্ষতি বিভ্রান্তি তো হয়েছে, তার নিজেরও হয়েছে, দেশেরও হয়েছে, বঙ্গবন্ধুর মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, পার্টির সিদ্ধান্ত বা শৃঙ্খলা ভঙ্গ হলে আমাদের গঠনতন্ত্রে যা সব বিধান আছে আমরা অপরাধের মাত্রা অনুযায়ী বিবেচনা করে সেইটা আমরা তার বিরুদ্ধে সেই ব্যবস্থা গ্রহণ করতাম। হ্যাঁ, এখন যেহেতু সে এটা দোষ স্বীকার করেছে, ভুল হয়েছে স্বীকার করেছে, কাজেই এখন আমরা দেখবো যে এটা যাতে পুনরাবৃত্তি না হয়, অন্য যাতে না করে, অন্য যদি কেউ কোনোদিন করে তাহলে তাকে উপযুক্ত শাস্তি পেতে হবে। আগামী 2 বছরের মধ্যে 3 লাখেরও বেশি কর্মী নেয়ার আশ্বাস দিয়েছে কাতার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম। রোববার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে কাতার সফর শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 2022 সালে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ সহ নানা প্রয়োজনে জনশক্তি নেয়ার ক্ষেত্রে কাতার সরকার বাংলাদেশকে অগ্রাধিকার দেবে বলেও জানান তিনি।
বিশেষজ্ঞরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও কাতারের বাংলাদেশিদের জন্য ঝুঁকিমুক্ত কাজের ব্যবস্থা করাই বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তারা। বিশ্বের শ্রমবাজারে সবসময় বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অন্যান্য দেশের চেয়ে বেশি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চাহিদা দিন দিন আরও বাড়ছে। সরকারি তথ্য মতে শুধু 2015 সালেই 5.5 লাখ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে বিভিন্ন দেশে। এর মধ্যে শুধু কাতারেই গেছে 1.1 লাখ বাংলাদেশি। এছাড়া এ তালিকায় নারী কর্মীর সংখ্যাও দিন দিন বাড়ছে। নতুন করে সুখের খবর হলো আগামী 2 বছরে আরো 3 লক্ষাধিক শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উন্নত দেশ কাতার। কাতারে 3 দিনের সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে এমন আশ্বাসের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বৈঠকে আগামী 2 বছরে 3 লক্ষাধিক কর্মী প্রেরণের বিষয়ে আশ্বাস প্রদান করা হয়েছে। এর লক্ষ্যে আগামী মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত প্রকাশ করা হয়েছে। বর্তমানে কাতারে বাংলাদেশি কর্মীরা নির্মাণ শ্রমিক ও পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছে। কাতারের মন্ত্রী বলেন, আমরা বিক্রয় কর্মী, নার্স, ডাক্তার, প্রকৌশলী, আইটি সেক্টরের এক্সপার্ট বাংলাদেশে নিয়োগ করতে চাই। 2022 সালের ফুটবল বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। ফলে সেখানে বেড়ে গেছে শ্রমিকের চাহিদাও। তাই বাংলাদেশ থেকে শুধু শ্রমিক নেয়াই নয়, পাশাপাশি নেয়ার আগে এদেরকে কাতার সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলেও জানান মন্ত্রী। 2022 সালে কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ঘিরে ব্যাপক উন্নয়নের কাজ চলছে। বাংলাদেশকে তারা প্রথম ও সর্বোচ্চ অধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশের জন্য খুব ইতিবাচক খবর। সেখানে অভিবাসী পাঠাতে পারা বাংলাদেশের জন্য আমি বলবো মঙ্গলজনক। তবে এই যে আমরা 3 লাখ যদি আগামী 2 বছরের ভেতরে পাঠাতে চাই, তো এটার প্রক্রিয়াটা কিন্তু ঠিক করতে হবে। রিক্রুটিং এজেন্সিগুলো যেন দায়বদ্ধ থাকেন, যাদেরকে পাঠাচ্ছেন ওই ফ্রি ভিসা বা অমুকে না পাঠিয়ে মূলত কাজভিত্তিক এবং কোম্পানি ভিসার মাধ্যমে যাতে তারা পাঠাতে পারেন। শুধু কাতারেই নয়, আগামীতে বিশ্বের সব দেশেই বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। পর্দা নামলো কলকাতা আন্তর্জাতিক বই মেলার শেষ দিনে মেলা প্রাঙ্গণে পাঠক দর্শনার্থীদের সরব উপস্থিতি। বাংলাদেশ প্যাভিলিয়নেও জমজমাট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউএন হাই লেভেল প্যানেল অন ওয়াটারের প্যানেল সদস্য পদে থাকার জন্য টেলিফোন করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। মহাসচিবের প্রস্তাবে সম্মত হয়েছেন তিনি। রোববার রাত 8টার দিকে জাতিসংঘ মহাসচিব টেলিফোন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, ফোনালাপে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চলতি বছরের জুন মাসে হতে যাওয়া সম্মেলনে বাংলাদেশ পুলিশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। একই সময়ে 2016 সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল ফোরাম অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলনে বান কি মুনকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। দেশের সব রাজনৈতিক দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে এবং নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছে। এছাড়া দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে তা নতুন এক উচ্চতায় নিয়ে যেতে চায়। একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা দারিদ্র্য, আর এ আঞ্চলিক দরিদ্রতা থেকে মুক্তি পেতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা উল্লেখ করে হাই কমিশনার জানিয়েছেন, বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী ব্রিটিশ ব্যবসায়ীরা। অতীতের মতো ভবিষ্যতেও সবসময় শেখ হাসিনা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। নয়াদিল্লি সফর শেষে দেশে ফিরে এক সাক্ষাৎকারে কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আরও জানান, তিস্তা চুক্তিকে সামনে রেখে এই সব অমীমাংসিত ইস্যুর দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে নয়াদিল্লি সরকারের কাছ থেকে। ভিসা সমস্যা সহজীকরণে সুনির্দিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে ভারত কাজ করছে বলেও জানান তিনি। রিপোর্ট এসান জুয়েলার।
4 দশকের ঝুলে থাকা সীমান্ত চুক্তি বাস্তবায়ন বাংলাদেশ ও ভারত সরকারের আন্তরিকতার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। তবে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে দুদেশের সব তৎপরতার মধ্যেও কিছুটা প্রশ্নের জন্ম দিয়ে আছে তিস্তা চুক্তি ঝুলে থাকার বিষয়টি। গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত সফরে সৌজন্য সাক্ষাৎ হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। সেখানে শুধু তিস্তা নয়, 54 অভিন্ন নদী ইস্যুতেই দ্রুত স্থায়ী একটি সমাধান আসবে বলে আশ্বাস পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক নদী সংযোগগুলি আছে, এগুলির একটা জয়েন্ট ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এই ধরনেরও সাজেশন ভারতের ট্র্যাক ট্যুর যারা বোদ্ধা, যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা এগুলি নিয়ে কাজ করেন, তাদের কাছ থেকে কিন্তু আমরা গত 1 বছরে এই ধরনের প্রস্তাবনাও পেয়েছি। তবে অবশ্যই তিস্তা চুক্তির সফল সম্পাদন এবং বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা পরের স্টেপে যাব। বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই সহস্রাধিক মানুষ চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে ভারতে যান, কিন্তু ভিসা প্রাপ্তির ক্ষেত্রে তাদের ভোগান্তির বিষয়টি আমলে নিয়ে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। 1000 বা 2000 মানুষের প্রতিদিনের ভিসা দানের প্রক্রিয়াটা বর্তমান যুগে, এত আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সহজীকরণ করাটা খুব বড় সমস্যা হওয়ার কথা নয়। তিনি খুব সুনির্দিষ্টভাবে বলেছেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই তারা সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে সেগুলি সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে এটা সমস্যার সমাধান করবেন। এছাড়া সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে দিল্লি সবসময় শেখ হাসিনা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলেও জানান শাহরিয়ার আলম। পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে তারা সবসময় শেখ হাসিনা সরকারের পাশে থাকবেন, শুধু নিজেরা নন, ওনারা আন্তর্জাতিক পরিমণ্ডলেও সবার সাথে এটা শেয়ার করেন যে সন্ত্রাস বিরোধী। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। ময়মনসিংহের জাপা সংসদ সদস্য সহ 25 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা, হত্যা, লুটপাট ও ধর্ষণের অভিযোগ। পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ আচরণ ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে 14 দল। রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে জোটের বৈঠক শেষে ব্রিফ করেন মুখপাত্র মোহাম্মদ নাসিম। এ সময় তিনি বলেন, পাকিস্তানের দোসর হিসেবেই বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। পাকিস্তানিরা অত্যন্ত লজ্জাজনকভাবে, ন্যাক্কারজনকভাবে তারা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা শুরু করেছে। 14 দল এই পাকিস্তানিদের ধৃষ্টতাপূর্ণ আচরণ এবং বক্তব্যের আমরা তীব্র নিন্দা করছি। পাকিস্তানিদের বোধোদয় হবে তারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে, না হলে হয়তোবা আজও কারো একদিন হয়তো বাঙালিকে মানুষের মানুষকে চিন্তা করতে হবে পাকিস্তানের সাথে আমাদের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক থাকবে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, অনুরোধ করতে চাই, সার্কভুক্ত যেহেতু আমরা দেশ, উপযুক্ত ফোরামে এই বিষয়টি যেন আলোচনা করার উদ্যোগ গ্রহণ করে। একই সুরে যেন বেগম খালেদা যে শহীদদের উপরে সংখ্যালঘুদের কথা বলছেন, এই জন্য তার ক্ষমা চাওয়া উচিত বাংলার জনগণের কাছে। 15 ফেব্রুয়ারি বিকাল 4টায় পাকিস্তানের এই উক্তি, তার এই ধৃষ্টতা আচরণের জন্য খালেদা জিয়ার এবং তার দোষদের আচরণের বিরুদ্ধে ঢাকা শহরে আমরা মানববন্ধন করব। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জোর করে ক্ষমতায় বসে থাকায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এজন্য অপহরণ ও হত্যার মতো ঘটনা বেড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার সিলেটের জেলা ও মহানগর বিএনপির সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল। এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে পুরোপুরিভাবে জলাঞ্জলি দিয়ে, আমি বলি যে পদাঘাত করে, তারা একটা পুরোপুরিভাবে একটা প্রহসনের নির্বাচন দেখিয়ে ক্ষমতায় জোর করে বসে আছে। গণবিচ্ছিন্ন এবং গণবিচ্ছিন্ন বলেই আজকে এত নির্যাতন, এত নিপীড়নের আশ্রয় গ্রহণ করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। এই জন্য অবলীলায় মানুষ খুন করতে হয়, এই জন্য অবলীলায় গুম করে দেয়, এই জন্য পায়ে গুলি ঠেকিয়ে থানায় নিয়ে গিয়ে গুলি করে। এক ভয়াবহ অবস্থার শিকার হয়েছে আমরা। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অন্যতম বৃহত্তম ব্যবসায়ী সংগঠন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের 2016-17 সালের নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কনসাল জেনারেল শামীম আহসান, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হোজে প্যারেল্টা, নিউ ইয়র্ক সিটির সাবেক কন্ট্রোলার জন লু সহ আরো অনেকে। সভার দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জাকারিয়া মাসুদ জিকো এবং সভা পরিচালনা করেন নতুন সাধারণ সম্পাদক তারেক হাসান খান।
রোববার পর্দা নামলো কলকাতা আন্তর্জাতিক বইমেলার 40তম আয়োজনের। শেষ দিনে এসে মেলা প্রাঙ্গণে ছিল পাঠক দর্শনার্থীদের সরব উপস্থিতি। বিশেষ করে বাংলাদেশ প্যাভিলিয়নে পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 25 জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পাঠক দর্শনার্থীদের জন্য মেলা খুলে দেওয়া হয় 26 জানুয়ারি দুপুরে। 2 সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক বইমেলায় রোববার ছিল শেষ দিন। এদিন মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। নতুন বইয়ের গন্ধ অসাধারণ, মানে আমি খুব বই পড়তে খুব ভালোবাসি, আর বই মেলায় এসে আমার অসাধারণ লাগছে। প্রচুর লোকজন কিনছে, এখনো মনে হচ্ছে যেন আরো কতদিন হলে আরো কিনবে। বাংলাদেশ থেকে এসেছি, এখানে কিছু প্রফেশনাল বই কেনার জন্য এসেছিলাম এবং সেটা পেয়ে গেছি। 15 to 20 ডেজ হলে একটু ভালো হতো। বই বিক্রি বাড়ার পাশাপাশি এবার অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছিল কলকাতা বইমেলা। গত কয়েক বছরের তুলনায় এবার বাংলাদেশি পাঠকদের সংখ্যা ছিল অন্যবারের চেয়ে অনেক বেশি। বিশেষ করে মেলার শেষ দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই মেলা থেকে আমরা কি অভিজ্ঞতা নিতে পারি? আমরা শুধু কলকাতা আন্তর্জাতিক বইমেলা না, অন্যান্য দেশে যেসব বইমেলা হচ্ছে সেসব জায়গায়ও আমরা যাচ্ছি। বিভিন্ন দেশে যে বইমেলাগুলো হচ্ছে সেগুলোকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাই। মেলার আয়োজক পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় প্রায় 20 লাখ পাঠক এসেছেন মেলা চত্বরে। বাংলাদেশ ছাড়াও বলিভিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ আরো বেশ কয়েকটি দেশ অংশ নিয়েছে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। আর মেলার থিম কান্ট্রি হিসেবে অংশ নেয় বলিভিয়া। সময় সংবাদ, কলকাতা। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, সরকারের সমালোচনা করাই সবসময় বিরোধী দলের কাজ নয়। বিরোধী দলের উচিত সরকারকে সাহায্য করে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অব্যাহত রাখা। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 56তম কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ঢাকাকে বাঁচাতে হলে দেশের সব প্রকৌশলীদেরকে হতে হবে সচেতন। বিরোধী দলের সংজ্ঞা হলো সরকারকে সবসময় বিরোধিতা করা, তাহলে যাতে সরকার উন্নয়নের কাজগুলো ঠিক মতো করতে না পারে। এই যদি বিরোধী দলের সংজ্ঞা হয়, কিন্তু সেই বিরোধিতা আমরা হব না। আমরা চাই সরকারকে সাহায্য সহযোগিতা করা, করতে দেশের উন্নয়নে তাদেরকে সাহায্য করা, কারণ আমরা জনগণের মঙ্গল চাই। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকে, কনস্টিটিউশন সমুন্নত রাখতে চাই আমরা। জনগণের কথা বলতে পার্লামেন্টে এসেছি, জনগণের সমস্যার সমাধান করার জন্য পার্লামেন্টে আসছি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য এম এ হান্নান ও সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিক সহ 25 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার মুক্তিযোদ্ধা আবুল কালাম বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক মোহাম্মদ মিটফুল ইসলাম। মামলার বিবরণে বলা হয়, 1971 সালের 21 এপ্রিল আসামিরা পাক বাহিনী ও তাদের দোসরদের সহায়তায় ত্রিশালের কালীরবাজার ও কানিহারি এলাকায় গণহত্যা চালায়। এছাড়া আসামিদের বিরুদ্ধে 71-এ লুটপাট, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। মামলার আসামি এম এ হান্নান মানবতা বিরোধী অপরাধের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। কানিহারি গ্রামে যখন আমার বাড়ি পড়ে, তখন হান্নান সাহেব আমার বাড়িতে আগুন পুড়ে নির্দেশ দিচ্ছে এবং নারী নির্যাতন করার জন্য একটা নারীকে পাঞ্জাবির হাতে তুলে দিচ্ছে। এত বড় গণহত্যা, এইটার বিচার তো হইতেই হবে, এটার বিচার হইতেই হবে। 25 জনের বিরুদ্ধে উনি আন্তর্জাতিক অপরাধ আইনের 3-4 ধারায় একটা মোকদ্দমা দায়ের করছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 3 নং আবুলি আদালত মিটফুল ইসলাম স্যারের আদালতে। বিজ্ঞ আদালত বাদীর জবানবন্দি 200 ধারায় নেওয়ার পর উনি এই মোকদ্দমাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে উনি প্রেরণ করছেন। ভারতে পাট রপ্তানির ক্ষেত্রে যে সমস্যা হয়েছে তা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের পাট রপ্তানির ওপর ভারত কোনো শুল্ক আরোপ করবে না। কম দামে ভারতে বাংলাদেশি পাট রপ্তানির অভিযোগ ঠিক নয় মন্তব্য করে তিনি আরো বলেন, বাংলাদেশি পাট অ্যান্টি ডাম্পিং এর মতো পরিস্থিতি হয়নি, ভারত সরকার নিশ্চয়ই সেটা উপলব্ধি করবে। রোববার দুপুরে সচিবালয়ে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে মতবিনিময়ের সময় কথা বলেন বাণিজ্যমন্ত্রী। সম্প্রতি ভারতের পাটজাত পণ্য উৎপাদনকারীরা কম দামে বাংলাদেশের পাট রপ্তানির অভিযোগ ও পাট রপ্তানির ওপরে বাংলাদেশ সরকারের নগদ প্রণোদনা নিয়ে প্রশ্ন তোলার পর এ বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেয় সেদেশের সরকার। তবে দ্বিপক্ষীয় আলোচনার পর ভারত সরকার বিষয়টি উপলব্ধি করায় পাটের উপর কোনো শুল্ক আরোপ হচ্ছে না বলে জানান তিনি।
দুদেশের মধ্যে বাণিজ্য বাড়ায় ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন রাজ্যে অতিরিক্ত বর্ডার হাট চালু করা হবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। ভারতীয় হাই কমিশনার জানান, যে কোনো সমস্যা ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ আছে। দাম কমাইয়া ভারতে বিক্রি করতে গিয়ে বাজার পাবো, এটার কোনো সম্ভাবনা নেই। অ্যান্টি ডাম্পিং, এবং এটা ভারত নিশ্চয়ই উপলব্ধি করবে যে অ্যান্টি ডাম্পিং করার মতো কোনো পরিবেশ দুই দেশের মধ্যে সৃষ্টি হয় নাই। আর আমরা জুটে যে আমরা ক্যাশ ইনসেন্টিভ দিয়ে থাকি, এখানে দুটো জিনিস, একটা অ্যান্টি ডাম্পিং আর একটা কাউন্টার ভেলিং ডিউটি। ক্যাশ ইনসেন্টিভ দিয়ে আমরা আমাদের ব্যবসায়ীদের সাহায্য করি, নগদ সহায়তা। এটা ইন্ডিয়াও করে, ইন্ডিয়া এক্সপোর্টে বহু কিছুর উপরে তারা নগদ সহায়তা দিয়ে থাকে, এবং এটা কোনো প্রবলেম না, এবং আমরা আশা করি যে কাউন্টার বিল্ডিং ডিউটি থাকবে না। এটা একটা সুখবর যে গত 2 বছরে দুদেশের বাণিজ্য $1 বিলিয়ন বেড়ে $6 বিলিয়ন উন্নীত হয়েছে। বাণিজ্য বাড়ায় দুপক্ষই লাভবান হচ্ছে। 25টি আইটেম ছাড়া ভারত এখন বাংলাদেশের সব পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। এতে গত বছরে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি 15% বেড়েছে। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দেয়ায় দুদেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হচ্ছে। পাট রপ্তানি সহ যে কোনো সমস্যা নিরসনে দুদেশের যৌথ ট্রেড ওয়ার্কিং গ্রুপ আছে। ঢাকা স্টেট কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়েছে আজ। রোববার সকালে মোহাম্মদপুরের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বক্তারা বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও জ্ঞানমুখী অনুষ্ঠানের আয়োজন করলে শিক্ষার্থীরা সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়বে না। এ সময় কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সরকারি সহায়তা আর পৃষ্ঠপোষকতা পেলে আবারও ফিরিয়ে আনা সম্ভব ঐতিহ্যবাহী মসলিন কাপড়। 2 বছরেরও বেশি সময় গবেষণার পর ইতিহাসে হারিয়ে যাওয়া মসলিন আবারও নতুন করে বুনে সেই সম্ভাবনাকেই জাগিয়ে তুলেছেন একদল উদ্যমী মানুষ। শাহবাগের জাতীয় জাদুঘরে আয়োজিত মসলিন ফেস্টিভ্যালে আসা দর্শনার্থীদের প্রত্যাশা, মসলিন নতুন করে বাংলাদেশকে চেনাবে বিশ্ব দরবারে। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। ইতিহাস থেকে জানা যায়, আগের দিনের রাজা মহারাজা তথা ধনীদের অন্যতম পোশাক ছিল মসলিন। অতি সূক্ষ্ম সুতোয় তৈরি ঐতিহ্যবাহী এ কাপড় প্রস্তুতে প্রয়োজন হতো বিশেষ আবহাওয়ার, আর এর নির্মাণ শৈলীর কারণেই তৎকালীন বঙ্গদেশ তথা ঢাকা ছিল মসলিনের জন্য প্রসিদ্ধ। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে গেল কয়েক বছর ধরেই কারিগরদের নিয়ে চেষ্টা চালিয়ে আসছিলেন একদল গবেষক। তাদের চেষ্টার ফসল আজকের এই মসলিন। শীতলক্ষার পাড়ে তাঁতিরা তাদের যে কাপড়টা তৈরি করতো, বড় বড় মানুষরা এটার জন্য অপেক্ষা করতো। আমরা বছর 2 আগে গবেষণা শুরু করি, যে গবেষণার মধ্য দিয়ে চেষ্টা করি যে এই যে তুলা গাছটা দিয়ে এই মসলিনটা তৈরি হতো সেটাকে খুঁজে পাওয়া যায় কিনা। আমরা অলরেডি স্পেসিমেন জোগাড় করেছি, শুকনো স্পেসিমেন জোগাড় করেছি। এখন আমরা 300 কাউন্টের মসলিন তৈরি করেছি। সাধারণত বলা হয়ে থাকে 250 কাউন্ট থেকে মসলিনকে কাউন্ট করা হতো। বস্ত্রশিল্পে এ অঞ্চলের মানুষের অবদান অনেক পুরনো। ইতিহাসকে জানতে পারার এমন আয়োজনে তাই উচ্ছ্বাসিত দর্শনার্থীরাও। মসলিনও আবার ফিরে আসবে, এটা খুব আনন্দের সংবাদ। এই জনপদের জন্য এটা গর্বের বিষয়। জামদানির পাশাপাশি যদি মসলিনও আসে, ট্রেডিশনাল আমাদের যে কনসেপ্টটা, এটা আমরা আরো বেশি ডেভেলপ করতে পারবো। এই কাপড়টা খুব বিখ্যাত, এটা দেখার খুব ইচ্ছা ছিল। এই এক্সিবিশন থেকে অনেক কিছু শিখতে পারলাম, সামনের দিকে মুভ করতে অনেকটা সুবিধা হবে। এখনকার যারা ডিজাইনার আছেন, ওনারা যদি এটাকে আবার আমাদের যুগের উপযোগী করে বিশ্বের সামনে তুলতে পারেন, তো এটা আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। সোনালী আঁশ বা মসলিন এইসব জিনিসকে যদি আমরা আবার নতুন করে বাজারজাত করতে পারি, তাহলে তো বাংলাদেশকে মানুষ নতুনভাবে দেখবে। এ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদান অনেক বড়, আর এ ঐতিহ্য ধরে রাখতেই প্রয়োজন আলাদা গবেষণা প্রতিষ্ঠান। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এবারে এসএ গেমসের খবর। এবারের আসরের প্রথম স্বর্ণের স্বাদ পেল বাংলাদেশ। ভারোত্তোলনে 63 কেজি ওজন শ্রেণীতে নারী বিভাগে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার। এছাড়া 58 কেজি ওজন শ্রেণীতে নারী বিভাগে রৌপ্য জিতেছেন বাংলাদেশের
ফুলপতি চাকমা। ভারতের গুয়াহাটি থেকে বাবুল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড। 12তম দক্ষিণ এশিয়ান গেমসে প্রথমবারের মতো বেজে উঠল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সবার উপরে বাংলাদেশের লাল সবুজের পতাকা। যেদিকে তাকিয়ে সীমান্তর আনন্দ অশ্রু যেন কিছুতেই থামতে চাচ্ছিল না। থামবেই বা কেন? স্বর্ণকন্যার উপাধিটা যে কিছুক্ষণ আগেই নিশ্চিত করেছেন বাংলাদেশের ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলনে নারীদের 63 কেজি ওজন শ্রেণীতে এবারের গেমসে দেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন সীমান্ত। স্ন্যাচে 67 কেজি ও জারকে 82 কেজি সহ মোট 149 কেজি ভারোত্তোলন করে স্বর্ণ জিতে নেন সীমান্ত। এই ইভেন্টে শ্রীলঙ্কার আয়েশা বিনোদিনী রৌপ্য ও নেপালের জুন মায়া জিতেছেন ব্রোঞ্জ। এমন জয়ের পর নিজের অভিব্যক্তিতে সেই আনন্দের কথাগুলোই বললেন সীমান্ত। হাতে ইনজুরি ছিল, ওইটা নিয়ে আমি কম্পিটিশন করছি, কিন্তু আমি যে গোল্ড পেয়ে যাবো এটা আমি বিশ্বাসই করতে পারিনি। আমি খুব সারপ্রাইজ হয়েছি। আমি আজকে জাতীয় সঙ্গীত বাজাইছি খেলার দ্বিতীয় দিন, আমার খুব ভালো লাগছে। আমি এর জন্য কান্না করছি। এবারের লক্ষ্যটা সীমান্তর কাছে যেন সীমানা ছাড়া। অলিম্পিক সহ বিশ্বের বড় বড় সব আসরগুলোতে প্রতিযোগী হিসেবে নাম লেখাতে চান এই স্বর্ণকন্যা। আশা আছে অলিম্পিক খেলতে যাব। কোয়ালিফাই রাউন্ড আছে আমাদের উজবেকিস্তানে। আমি যদি যেতে পারি আর আমাকে যদি পাঠায় অলিম্পিক বা বাংলাদেশ বা ফেডারেশন যেখান থেকে পাঠায়, আমি কোয়ালিফাই রাউন্ডে হয়তো বা মানে কোয়ালিফাই রাউন্ডে টিকতেও পারি। তো তখন না হয়তো বা আমি অলিম্পিক খেলতে যেতে পারবো। সীমান্তের আগে দিনের শুরুতে নারীদের 58 কেজি ওজন শ্রেণীতে ফুলপতি চাকমা, জারকে 81 কেজি ও স্ন্যাচে 63 কেজি সহ মোট 144 কেজি ভারোত্তোলন করে দেশের জন্য নিয়ে আসেন আরেকটি রৌপ্য পদক। এসএ গেমসের এবারের আসরে প্রথম স্বর্ণপদকের দেখা পেল বাংলাদেশ। ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের গলায় শোভা পাচ্ছে বাংলাদেশের এই পদকটি। অলিম্পিকের মতো বড় বড় আসরে ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন দেখেন এই সীমান্ত। তার গন্তব্য কি হবে সেটা হয়তো ভবিষ্যতই বলে দেবে। ভারতের আসামের গৌহাটি থেকে সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার রাজধানীর কল্যাণপুরে পুলিশের বিরুদ্ধে বিনা কারণে রিকশা চালককে গুলি করার অভিযোগ। পুলিশ বলছে এটি নিছকই অসতর্কতা। হামলায় অগ্নিদগ্ধ হয়ে চা দোকানদার বাবুল নিহতের ঘটনায় ডিএমপির তদন্ত প্রতিবেদন জমা। দায় রয়েছে পুলিশের। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পরিবারের। প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন। জাতিসংঘ প্যানেলে সদস্য হলেন শেখ হাসিনা। ঢাকায় আসার আমন্ত্রণ বান কি মুনকে। 2 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 3 লাখেরও বেশি শ্রমিক নেওয়ার আশ্বাস কাতারের, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ঝুঁকিমুক্ত কাজের ব্যবস্থা করাই চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। এবং এসএ গেমসের তৃতীয় দিনে স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। ভারোত্তোলনে মাবিয়া আক্তার এবং 100 মিটার সুইমিংয়ে স্বর্ণ জিতলেন মাহফুজা খাতুন। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।